আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আন্তর্জাতিক বিষয়গুলির একটি আ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি ১ম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা এবং ব্যাখ্যা সহ শুনেন এবং বুঝেন, বারবার দেখেন, আমি মনে করি আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর আপনার 60 বা 70 প্লাস এখানে আশা করি আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া সাম্প্রতিক বিষয়বলী যে আমি ভিডিওগুলো দিচ্ছি, এগুলো দেখলে আপনার আন্তর্জাতিক বিষয়গুলো আমি 100% না বললেও আপনার 90% প্লাস আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো আপনি আশা করি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আ আমি এরপরে আপনাদের যাচ্ছি প্রশ্নে। আপনি এখানে ১ম প্রশ্ন, জিবুতির পর জিবুতি হচ্ছে গিয়ে আফ্রিকা মহাদেশের একটি দেশ। জিবুতির পর আফ্রিকা মহাদেশ থেকে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? তাহলে জিবুতিতে সেনা ঘাঁটি রয়েছে বর্তমানে এবং তারা এখন একটা সেনা ঘাঁটি আবারও তারা আ সেখানে করার চেষ্টা করছে, সেটা হচ্ছে নিরক্ষীয় গিনি। এই নিরক্ষীয় গিনি হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি দেশ। তো আমি আপনাদের এখান থেকে কিছু, যেহেতু এই চীনের কথা এসছে, চীনের সম্পর্কে আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদের। এই যেমন চীনের এখান থেকে কয়েকটা প্রশ্ন যেমন আসে পরীক্ষায়, যেটা হচ্ছে গিয়ে চীন মূলত কত সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে। এছাড়া আপনি এখান থেকে আরও মনে রাখতে পারেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন চীনে কিন্তু ওয়ান বেল্ট ওয়ান রোড, সিল্ক রোড, এইটা কিন্তু তারা উদ্যোক্তা হচ্ছে গিয়ে এই চালু করার সব উদ্যোগ সব হচ্ছে চীনের। এছাড়া আপনি এখানে আরও কিছু প্রশ্ন যেটা মনে রাখতে পারেন, যেমন ম্যাকাও এবং হংকং। এখানে যেমন ম্যাকাও এবং হংকংয়ে এক দেশ দুর্নীতি চালু আছে এই চীনে, এবং সেই ম্যাকাও কী করছিল? ম্যাকাও হচ্ছে গিয়া এটা পর্তুগালের অধীনে, তাদের প্রায় ৪৪২ বছর পর্তুগাল এটা শাসন করেছে এই ম্যাকাও। এরপরে ১৯৪৯ সাল ১৯৯৯ সালের দিকে এইটা এই চীনের কাছে কী করছিল? চীনের কাছে আপনার ম্যাকাও তাদের ওই মালিকানা হস্তান্তর করেছিল, মানে ম্যাকাওকে মালিকানা স্থানান্তর করেছিল হংকং, ওই পর্তুগাল চীনের কাছে। তো আরেকটা তথ্য এখান থেকে মনে রাখতে পারছেন, যেমন হংকং হচ্ছে গিয়া আপনার এটাও কিন্তু শাসন করছিল ব্রিটিশরা। তাই এই ব্রিটিশরা পরবর্তীতে কী করেছে? ব্রিটিশরা পরবর্তীতে করেছে ১৯৯৭ সালের দিকে, হ্যাঁ ১৯৯৭ সালের দিকে এইটা আপনার মালিকানা হস্তান্তর করেছিল এই চীনের কাছে। তো দেখা যাবে আগামী ৫০ বছর এই হংকং এবং ম্যাকাও এটা পুঁজিবাদ এখানে থাকবে। তো এই ৫০ বছর পরে ম্যাকাও এবং হংকংয়ের পুঁজিবাদ চলে গিয়ে চীনের অধীনে চলে যাবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটা তথ্য হচ্ছে, বিভিন্ন বারবার প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন আপনি জানেন যে নানকিং চুক্তি, হ্যাঁ নানকিং চুক্তি, আমার যতদূর মনে আছে নানকিং চুক্তি এটা হয়েছিল ১৮৪২ সালে। এটা কিসের জন্য হয়েছিল? মূলত ওই আপনার ব্রিটেনের মধ্যে আর চীনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ? আফিম যুদ্ধ হয়েছিল। এই আফিম যুদ্ধের কারণে এই নানকিং চুক্তির মাধ্যমে এই আফিম যুদ্ধর সমাপ্তি ঘটে। যুদ্ধটা হয়েছিল মূলত আপনার ব্রিটেনের সাথে। তো এইটা মনে রাখবেন, এই কিন্তু পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া বিভিন্ন পরীক্ষায় যেমন এসে থাকে যে চীনের মুদ্রার নাম কি? এখান থেকে মনে রাখতে পারেন চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। আরও প্রশ্ন এসে থাকে, যেমন চীনের একটা প্রাচীর আছে, মহাপ্রাচীর বলা হয়, সেটা চীনের উত্তর ভাগে, যে মঙ্গোলিয়া আছে পাশেই, মঙ্গোলিয়ার পাশে হচ্ছে মঙ্গোলিয়ার সীমান্ত ঘিরে হচ্ছে গিয়া চীনের উত্তর প্রান্তে এই আপনার মহাপ্রাচীরটা দেওয়া হয়েছে। কারণ এখানে হচ্ছে ডাকাতি, দস্যু, এই সবের কারণে, ঝুঁকির কারণে এই প্রাচীরটা করা হয়েছে। এই হচ্ছে চীন সম্পর্কে আরও একটা তথ্য, বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসে থাকে, যে অনেক পরীক্ষা এসছে উইগুর মুসলিম সম্প্রদায় কোথায়, এইটা নিয়ে বারবার হচ্ছে কি আপনার কথা হচ্ছে। এই উইগুর মুসলিম সম্প্রদায় এটাও কিন্তু এই চীনে অবস্থিত, শিনজিয়াং প্রদেশে, চীনের একটা শিনজিয়াং প্রদেশ আছে সেখানে। তো আমি এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে দিলাম, আপনারা এগুলো বারবার টেনে এবং দেখে মনে রাখবেন। এছাড়া এখানে তিব্বতের লাসা শহর আছে, এটা হচ্ছে নিষিদ্ধ শহর পরিচিত, এটাও মনে রাখতে পারেন। এখানে যারা ধর্মীয় নেতা, এই ধর্মীয় নেতাদের কি বলা হয়? আপনারা অনেকেই জানেন যে দালাই লামা।
এখানে যেমন আপনার একটা রাষ্ট্র আছে, যেমন আপনার এই যে জিবুতি নামটা দেখে আমার একটা নামের কথা একটা তো প্রশ্নের কথা মনে পড়েছে। সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কোনটির শহর এবং শহরের নাম দেশের মানে রাজধানীর নাম দেশের নামের সাথে মিলে আছে। যেমন এই জিবুতির রাজধানীর নাম হচ্ছে গিয়া আপনার জিবুতি সিটি। আপনারা এটা মিল করে দেখতে পারেন, আমার যতদূর মনে আছে। এবার হচ্ছে কি এখানে রুয়ান্ডা আছে। রুয়ান্ডা রুয়ান্ডা থেকে আমি একটা তথ্য আপনাদের দিচ্ছি। এই যে কমনওয়েলথের ২৬তম সম্মেলন এই রুয়ান্ডা হয়েছিল। আর কমনওয়েলথের এবছরের ২৭তম যে সম্মেলনটা হবে যে সেটা হচ্ছে গিয়ে সামোয়া হবে, এটা মনে রাখতে পারেন। ২৬তম ছিল রুয়ান্ডা এবং ২৭তম হবে সামোয়া। ২৭ থেকে সামোয়া মনে রাখতে পারেন কৌশলে। আর এই হচ্ছে কি এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য। আর কেনিয়া দেখে আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি। কেনিয়া থেকে হচ্ছে গিয়া বাংলাদেশ যেমন আন্তর্জাতিক যে খেলায় আন্তর্জাতিক ওয়ানডে খেলায় প্রথম জয় পেয়েছিল এই কেনিয়ার বিপক্ষে। এরপর বারবার একটা প্রশ্ন পরীক্ষা এসে থাকে, যেমন কেনিয়ার রাজধানী কোথায়? এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। তো কেনিয়ার রাজধানী হচ্ছে গিয়া আপনার নাইরোবি, এটা মনে রাখবেন। আর একটা প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে, আপনারা অনেকেই জানেন, যেমন ইউএনইপি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এইটার সদর দপ্তর হচ্ছে গিয়া আপনার কেনিয়া। এরপর হচ্ছে গিয়া দেখেন স্পেশাল ড্রয়িং রাইটসের কারেন্সি বাস্কেট এ কোন মুদ্রার ওয়েট সর্বাপেক্ষা কম? এটা হচ্ছে পাউন্ড স্টার্লিং। এরপর দেখেন এখানে কিন্তু আরও কয়েকটা অপশন আছে, তার মধ্যে হচ্ছে ইউরো। আমরা এই পাউন্ড হচ্ছে গিয়ে যুক্তরাজ্যের, মানে যুক্তরাজ্যের মুদ্রার নাম হচ্ছে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম, তার মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। আর সেই আপনারা এখান থেকে আপনারা একটা মনে রাখতে পারেন, এই যে ইউরো থেকে আমি কয়েকটা উত্তর দিচ্ছি। তা হচ্ছে ইউরো আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নে কয়টি দেশ আছে? 27। আর আগে ছিল 28, কারণ এর সাথে ইউনাইটেড কিংডম ছিল। মানে এই পাউন্ড যে দেশের মুদ্রা সেই দেশ এই ইউরোতে ছিল, কিন্তু তারা সেখান থেকে সরে আসে। তো বর্তমানে ইউরোর সদস্য হচ্ছে 27। আর ইউরো এই যে 27টি দেশ থাকা সত্ত্বেও সব রাষ্ট্রে কিন্তু ইউরো নেই, মুদ্রা হিসেবে তাদের ইউরো নেই। যেমন সর্বশেষ হচ্ছে গিয়ে আপনার ক্রোয়েশিয়া, তারা নিজেরা এই ইউরো মুদ্রা গ্রহণ করেছে। আর এই ইউরো মুদ্রা হচ্ছে আপনার এখান দেখতে পাচ্ছেন যে ইউরো মুদ্রা হচ্ছে 20টি রাষ্ট্রে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 20টি রাষ্ট্রে ইউরো গ্রহণ করেছে। আর এই ইউরো আপনার সর্বশেষ হচ্ছে গিয়া ক্রোয়েশিয়া। তো আপনারা এটা মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনাদের এই ইউরো থেকে আর কিছু আলোচনা করছি, যেমন বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন আপনার এই ইউরো মানে ইউর যে কথা বললাম, এই ইউ কত সালে গঠিত হয়েছিল, কোন চুক্তির মাধ্যমে? এটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে 1993 সালে। তো এর আগে হচ্ছে কি আরও ইতিহাস আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে। তো আমি এরপরে বলে দিচ্ছি যে আপনাদের এই যে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের কথা বললাম, তাও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক নামে একটা প্রশ্ন আসে। তাই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? জার্মানির ফ্রাঙ্কফুর্টে। এছাড়া আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যে অধিবেশন বসে, অধিবেশনগুলো বলে স্ট্রাসবার্গে, এটা মনে রাখবেন। আর আপনার ইউরোপীয় ইউনিয়নের যে প্রশাসনিক কার্যালয়, মানে যেখানে প্রশাসনিক কার্যালয় কার্যাবলী সম্পাদন করে, সেটা হচ্ছে লুক্সেমবার্গে। প্রশাসনিক যত কাজ আছে সেটা হচ্ছে লুক্সেমবার্গে। আর আপনার যে তাদের হচ্ছে অধিবেশন বসে, সেটা হচ্ছে স্ট্রাসবার্গে, এটা মনে রাখবেন। এখান থেকে ঘুরে ফিরে এই প্রশ্নগুলো বারবার আসে, তো আমি এই জন্য আপনাদের আলোচনা বলে দিলাম। এরপরে যাচ্ছি। এরপর হচ্ছে গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায়? এই গ্রেট ডিপ্রেশন দেখেন এখানে কোনো অপশন নেই। এটা হচ্ছে গিয়ে আমেরিকায় যে মহামন্দা হয়েছিল, সেই মহামন্দাকে মূলত এই গ্রেট ডিপ্রেশন বলা হয়। আপনারা এটা অনেকেই জানেন যে এই মহামন্দা কিন্তু আমেরিকাতে হয়েছিল 1930 সালের দিকে। সেটা আমেরিকা হওয়ার কারণে, যুক্তরাষ্ট্র হওয়ার কারণে এটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয়। এটাতে আরেকটা উত্তর বলা হয়, সেটা হচ্ছে কি আমি মনে
আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাক মানডে। ব্ল্যাক মানডেও কিন্তু ব্ল্যাক মানডে বা গ্রেট ডিপ্রেশন যে প্রশ্নই আসুক না কেন, সেটা কিন্তু এই হচ্ছে গিয়া আমেরিকায় যে মহামন্দা হয়েছিল 1929 সালে 30 সালের দিকে, এই সময়কালটাকে বলা হয় এই গ্রেট ডিপ্রেশন বা ব্ল্যাক মানডে। এবার দেখেন ডোরিক অর্ডার কারা বেশি ব্যবহার করেছিল, এটা ব্যবহার ছিল ডোরিক অর্ডার গ্রিকরা। ডোরিক গ্রিক, ডোরিক গ্রিক, এরকম কৌশলে মনে রাখবেন, ডোরিক গ্রিক। এবার হচ্ছে প্যান্থিয়ন। প্যান্থিয়ন কোন দেশের একটি গোলাকার মন্দির? এটা পরীক্ষায় এসছে, আরও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে রোমান। রোমান মানে ইতালির যে রোম, আমরা জানি ইতালির রাজধানী রোম, তাহলে এইটা হচ্ছে প্যান্থিয়ন কোন দেশের একটি গোলাকার মন্দির? হচ্ছে কি প্যান্থিয়ন হচ্ছে রোমানের। রোমানের মানে ইতালির ওখানে যে আপনার আপনার আপনারা জানেন ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম, তাই এই রোমান এই জন্য এই শব্দটা এসছে এখানে হচ্ছে গিয়ে। তাহলে আপনার এই প্যান্থিয়ন হচ্ছে রোমানের একটি গোলাকার মন্দির। এখান থেকে আপনাদের আলোচনা করে দিচ্ছি, যেমন এখানে হচ্ছে বাইজেন্টাইন। বাইজেন্টাইনের রাজধানী পরীক্ষা এসেছিল, বাইজেন্টাইনের রাজধানী হচ্ছে কনস্ট্যান্টিনোপল হচ্ছে। এরপর হচ্ছে কি আপনার এখানে দেখেন জার্মানি। এই জার্মানি কিন্তু তাদের ইউরো ব্যবহার করে মুদ্রা হিসেবে, আর এই জার্মানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রি। এরপর হচ্ছে আপনারা জার্মানি দেখলাম। এরপর হচ্ছে গ্রিক। এই গ্রিক হিসাবে গ্রিক হচ্ছে কি এটাও আপনার ইউরোপের একটি কান্ট্রি। এই গ্রিকের নিয়ে আপনার হচ্ছে আপনার অনেক প্রশ্ন এসে থাকে, যেমন গণতন্ত্রের সূতিকাগার কোথায় বলা হয়, সেটা হচ্ছে গ্রিক। তো আপনাদের এই মোটামুটি এখান থেকে একটু আলোচনা করে দিলাম। যাই হোক, তো এরপরে হচ্ছে আচ্ছা, জার্মানি থেকে আর একটা প্রশ্ন যেমন এসে থাকে, যেমন জার্মানির রাজধানীর নাম হচ্ছে কি বার্লিন। এই প্রশ্নগুলো মনে রাখতে পারেন। এরপরে আপনারা আরও জার্মানি থেকে আমি আরও কিছু তথ্য দিচ্ছি, যেমন বার্লিন প্রাচীর। এই বার্লিন প্রাচীর কিন্তু কোথায় তৈরি করেছিল? জার্মানি। যেমন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিকে এক করার জন্য, মানে আলাদা করার জন্য। তো এই বার্লিন প্রাচীরটা হচ্ছে আপনার আমি আপনাদের বলছি, বা এটার পূর্ব জার্মানির পক্ষে ছিল রাশিয়ার, আর পশ্চিম জার্মানিটা ছিল আপনার যুক্তরাষ্ট্র। এই জার্মান এখন তো বর্তমানে জার্মান, এখানে এই দুইটা বিভক্ত ছিল, পরবর্তীতে এক হয়েছিল 1990 সালে। এটা মনে রাখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো জানা দরকার। তারপরে এখানে আপনার আরেকটা তথ্য, যেমন এই জার্মানে কিন্তু আপনার হিটলার ছিল। এই হিটলার কিন্তু ইহুদিদের হত্যা করেছিল। আর হিটলার কথাটা যখনই মনে পড়লো, তখন আরেকটা তথ্য দিচ্ছি, জার্মানির যিনি সরকার প্রধান তাকে মূলত চ্যান্সেলর বলা হয়। আর জার্মানিতে যখন প্রথম সরকার প্রধান হয়েছিল ওই হিটলার কত সালে? সেটা 1933 সালে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা এসছে 1933 সালে। 1933 সালে তিনি সরকার প্রধান হয়েছিল হিটলার। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি উপকৃত হবেন। তো আমি আপনাদের বলবো, আপনারা ভিডিওটা বড় হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবে। আমার যেহেতু এটা প্রথম পার্ট, এবং পরবর্তীতে ধাপগুলো আপনারা আশা করি যদি আমি এর দ্বিতীয় পর্ব দেয়া লাগে বা আরও পর্ব দিতে হয়, সেটা আমি দিব। তো আমি চেষ্টা করব আপনাদের এই ভিডিওটা মধ্যে অনেক তথ্য দিতে, যাতে আপনারা পরীক্ষায় উপকৃত হন। আশা করি সাথে থাকবেন। এবার হচ্ছে লেস ইজ মোর। এটি মূলত কোন স্থপতির দর্শন? এটা হচ্ছে গিয়া দেখেন মিস ভ্যান ডার রোহে। এই মিস ভ্যান ডার রোহের হচ্ছে লেস ইজ মোর, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ, এই ভাষণ বিষয়ক একটা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 2021 দেয়া আছে দেখেন। তো এই তারিখগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দেয়া। 7 মার্চ যেহেতু ভাষণ দিয়েছে, অনেকে মনে করতে পারে এটা হবে, কিন্তু না, তার একদিন আগে, যেমন 6 মার্চ 5 মার্চ হবে। এটা উত্তরটা হচ্ছে 5ই মার্চ 2021, মনে রাখবেন। তো এই যেহেতু বঙ্গবন্ধুর কথা আসে, এই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল কত সালে? 1969 সালের আপনার 1969 23 ফেব্রুয়ারি। এটা তোফায়েল আহমেদ দিয়েছিল, ডাকসু বিপি ছিল তখন। তো বঙ্গবন্ধু সম্পর্কে আরও কিছু তার বই, যেমন অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশিত হয়েছিল, কারাগারের রোজনামচা, এবার আমার দেখা নয়া চীন,
কারাগারের রোজনামচা 2017 সালে প্রকাশ হয়েছিল। আমার দেখা নয়া চীন এটা হচ্ছে 2018 সালে সম্ভবত। এরপরে আপনারা আমার কিছু কথা, এটাও কিন্তু বঙ্গবন্ধুর একটা গ্রন্থ। এগুলো মনে রাখবেন, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। এছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে তাকে রাজনীতির কবি বলা হয়েছিল। কোন পত্রিকা বলেছিল? নিউজ উইক বলেছিল, এটা 1971 সালে। এই ছিল, আমি মোটামুটি আপনাদের বলে দিলাম এই রিলেটেড কিছু প্রশ্ন। এবার হচ্ছে ল্যানকাং দ্বীপ কোন সাগরে অবস্থিত? ল্যানকাং হচ্ছে গিয়ে জাবা। এই জাবা সাগর, জাবা হচ্ছে গিয়া এটা হচ্ছে ইন্দোনেশিয়ার পাশে যে আছে। আপনারা এটা জানেন যে এইটা একটা প্রণালী, জাবা নামে একটা প্রণালীও আছে। তাহলে জাবা সাগর আছে, জাবা সাগর একটা প্রণালী হচ্ছে আপনার জাবা সাগর এবং বঙ্গোপসাগরকে পৃথক করেছে আমার যতদূর মনে আছে মালাক্কা প্রণালী। তো এখান থেকে এটা মনে রাখতে পারেন, ল্যাংকাং দ্বীপ হচ্ছে জাবা সাগর হচ্ছে গিয়া। এছাড়া জাপান সাগর তো আপনারা জানেন, চীনের দক্ষিণ পাশে দক্ষিণ চীন সাগর, জাপান সাগর চীনের পূর্ব পাশে। এইগুলো মনে রাখতে পারেন। এই দক্ষিণ চীন সাগর নিয়ে কিন্তু চীনের সাথে দ্বন্দ্ব হচ্ছে, যেমন ভিয়েতনামের সাথে হচ্ছে, তাইওয়ানে, ফিলিপাইনের সাথে হচ্ছে, এইসব রাষ্ট্রের সাথে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। এছাড়া এখানে আপনার এই মালয়েশিয়াও আছে। তো এইগুলো মনে রাখবেন। জাপান সাগর নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সাথেও দ্বন্দ্ব হচ্ছে। তো বিশেষ করে এগুলো অত্যন্ত ক্রিটিক্যাল প্রশ্ন। তো এটা মোটামুটি আপনাদের ধারণা দিয়ে দিলাম। এবার হচ্ছে ডেড সি কোনটা? আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে কি একটা হ্রদ, লেক। ডেড সি, এটা অনেকে ভুল করে ডেড সি মিন সি তো সাগর, অনেকে মনে করে এটা আসলে সাগর হবে, কিন্তু আসলে এটা লেক। ঠিক আছে, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার ডিড লিওনার্দো দা ভিঞ্চি ড্র হিজ ফেমাস দ্য লাস্ট সাপার। এটা কোথায়? লাস্ট সাপার হচ্ছে গিয়া ইতালির যে মিলান ছিল, সেই মিলানে বসে তিনি এটা লিখেছিল। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চিত্রকর্ম কার? লিওনার্দো দা ভিঞ্চির। তার চিত্রকর্ম হচ্ছে এই লাস্ট সাপার, এটা মনে রাখবেন। লাস্ট সাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিত্রকর্ম, সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এটা এঁকেছিল এই চিত্রকর্মটা। এবার হচ্ছে আপনারা দেখেন যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স মানে 30 বছরের যুদ্ধের সমাপ্তি ঘটেছিল? এটা হচ্ছে গিয়ে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 সালে। তারপর দেখেন এখানে যে এই চুক্তি আছে, এই ভার্সাই চুক্তি, এটা 1919 সালে হয়েছিল। ওয়েস্টফেলিয়া চুক্তি, এবার দেখেন প্যারিস চুক্তি হচ্ছে 1783 সালে। এবার হচ্ছে লুজন চুক্তি 1923 সালে। আমি আপনাদের এই চুক্তি সম্পর্কে কিছু কথা বলে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং বিভিন্ন সময় কাজে লাগে। অন্যান্য পরীক্ষায় এসছে এরকম তথ্য। এখান থেকে আপনার এই ভার্সাই চুক্তি হচ্ছে, ভার্সাই শহরটা হচ্ছে ফ্রান্সে অবস্থিত, এটা মনে রাখবেন। আর হচ্ছে কি 1919 সালে দেখেন, এইটা হচ্ছে দ্বিতীয় চুক্তি, এই ভার্সাই দ্বিতীয় চুক্তি। আর এটার প্রথম একটা চুক্তি হয়েছিল, তো সেটা বলবো। এইটা সম্পর্কে একটু বলি। এই দ্বিতীয় চুক্তিতে যেমন এইটা হয়েছিল কি বিষয়ক, যেমন জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল, মানে এই চুক্তির মাধ্যমে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে যারা মিত্রজোট ছিল তাদের মধ্যে আর জার্মানির মধ্যে এই চুক্তিটা হয়েছিল। এবারে তো ওয়েস্টফেলিয়া চুক্তি তো পেলেনি। তো এখান যেটা বলিনি আপনাদের, ভার্সাই চুক্তিতে আপনার প্রথম যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে গিয়া আপনার 1783 সালে। আর এই চুক্তিটা ছিল ব্রিটেন, যে বর্তমানে যে ইউকে যুক্তরাজ্য, সে এই রাষ্ট্র আমেরিকাকে আপনার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাদের স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিল এই চুক্তিটা। এই যে দেখেন প্যারিস চুক্তি 1783 সালে, এটা হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি, এটা একটু মনে রাখবেন। এই আপনার এখানে প্রথম ভার্সাই চুক্তি হয়েছিল 1783 সালে, এবং এইটা হচ্ছে গিয়া আপনার আমেরিকাকে ব্রিটেন স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়। এই ছিল এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত? এটা হচ্ছে গিয়ে আপনারা জানেন গ্রাউন্ড জিরো। এবার হচ্ছে বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যপদ লাভ করে? এটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে 1972, সেটা আমরা জানি। দেখেন ভিন্ন ভিন্ন তারিখ আছে, তো এটা হচ্ছে 22 জুন 1972। আর এখান থেকে আপনার একটা তথ্য মনে রাখবেন, এই ILO এর সদর দপ্তর হচ্ছে গিয়া কোথায়? আপনার সুইজারল্যান্ডের ভিয়েনায়। এখান থেকে এই তথ্যটা মনে রাখবেন। এবার হচ্ছে IMF
মুদ্রা তহবিল কত সালে গঠিত? এটা হচ্ছে কনফিউজিং প্রশ্ন। এটা হচ্ছে 1944 সালে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকবার অনেক প্রশ্ন এসে থাকে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে সদর দপ্তর আপনারা জানেন, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কি কোথায়? ওয়াশিংটন ডিসি। এটা মনে রাখবেন। আর এখান থেকে আপনারা জানেন যে IMF এর কাজগুলো হচ্ছে কি মুদ্রার যে বিনিময় হার আছে সেটা স্থিতিশীল রাখা। এরপর হচ্ছে বাণিজ্য যদি ভারসাম্য সেটা সংশোধন করা লাগে সেগুলো করে থাকে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা লাগে আন্তর্জাতিক সেগুলো করে থাকে। যেমন কিছুদিন আগে বাংলাদেশকেও কিন্তু IMF ঋণ দিয়েছে বা যে কোনোভাবে সহায়তা করে থাকে, যে কোনো সময় কোনো রাষ্ট্র যদি পশ্চাৎগামী হয়ে যায় কোনো কারণে আর্থিক দিক থেকে, তখন কিন্তু এই সহায়তা প্রদান করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তারা মুদ্রার বিনিময়ে এগিয়ে আসে IMF। আর এই IMF হচ্ছে গিয়ে গঠিত হয়েছিল 1944 সালে, যে ব্রেটেন উডস যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের মাধ্যমে। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার যে ছিল সেখানে ব্রেটেন উডস একটা শহর ছিল মূলত, সেখানে এই IMF গঠিত হয়েছিল। ওখানে তাদের চুক্তি হয়েছিল, মানে এখানে একটা প্রাতিষ্ঠানিক আলোচনা হয়েছিল। এরপরে ওই চুক্তি, ব্রেটেন উডসের যে চুক্তি, এই অনুযায়ী কিন্তু 1944 সালে গঠিত হয়েছিল। এরপর হচ্ছে গিয়ে আপনারা জানেন ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান ছিল? হ্যাঁ, আচ্ছা, ইনকা যে সভ্যতা ছিল কোন অঞ্চলে ছিল? এটা হচ্ছে গিয়া আপনারা জানেন, এটা দক্ষিণ আমেরিকায়। ইনকা হচ্ছে আপনার পেরুতে মূলত। এরপর হচ্ছে গিয়ে নিচের কোন যে দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান আমরা জানি? এটা হচ্ছে অপশন যেগুলো আছে এর মধ্যে ভিয়েতনামে হচ্ছে গিয়ে সামরিক ঘাঁটির সুবিধা আছে রাশিয়ার। এছাড়া আছে কিরগিজস্তানে, এই কিরগিজস্তান আমার লেখা আছে, আপনি দেখেন, এই কিরগিজস্তান হচ্ছে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। মধ্য এশিয়ার যে দেশ কিরগিজস্তান, এটা হচ্ছে গিয়ে এই রাষ্ট্রে হচ্ছে গিয়ে রাশিয়ার সামরিক ঘাঁটি আছে। এবার হচ্ছে কি এখানে দেখেন কিউবা, আলোচনা করলে তো অনেক সময় লাগে, তো এইখান থেকে একটা তথ্য দিচ্ছি। উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাশখন্দ। এইটা বারবার প্রশ্ন আসে, বা এখানে তাদের মুদ্রার নাম হচ্ছে গিয়া সোম। এইগুলো হচ্ছে মনে রাখবেন। এই কিউবায় মূলত ফিদেল ক্যাস্ট্রো ছিল, যিনি বঙ্গবন্ধুকে কি বলেছিল আপনারা অনেকেই জানেন, আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, এরকম একটি কথা বলেছিল। তারপরে হচ্ছে গিয়া এই সোমালিয়া কিন্তু সবচেয়ে বেশি এখানে আপনার অনেক সময় দেখেন যে বারবার যেমন গেরিলিয়া আক্রমণ হয়, বিভিন্ন অপহরণ হয়ে যায়, তো আফ্রিকা মহাদেশের সোমালিয়া এই রাষ্ট্রে। এরপর হচ্ছে কি এখানে দেখেন ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড ছিল, আপনারা যে ফিনল্যান্ড বর্তমানে ন্যাটোতে যোগদান করেছে 31তম সদস্য হিসেবে, সেটা হচ্ছে গিয়ে এই রাশিয়ার কিন্তু রাশিয়ার উপনিবেশ ছিল। আর এখানে দেখেন সুইডেন আছে, সুইডেন কিন্তু এই যে লেখা আছে নরওয়ের, সুইডেন হচ্ছে নরওয়ের উপনিবেশ ছিল, সুইডেন নরওয়ের উপনিবেশ ছিল। এগুলো মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখেন জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? আপনারা এখানে এই অনেকগুলো সংগ্রহ আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপর আছে ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে গিয়ে আপনার এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেখানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, মানে যে উন্নয়ন হয়েছে, এই যে বিশ্বে যে উন্নয়ন হয় এই উন্নয়নের রিপোর্টটা দিয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংক। আর হচ্ছে মেগা হচ্ছে গিয়ে আপনার এই ওয়ার্ল্ড ব্যাংক যেমন 5টি, যেমন ওয়ার্ল্ড ব্যাংক একটা গ্রুপ আছে, যে গ্রুপটা নিয়ে মূলত ওয়ার্ল্ড ব্যাংক, যেমন যেটা না আমরা ওয়ার্ল্ড ব্যাংক নামে আমরা IBRD নামে জানি। তো এই মেগা হচ্ছে গিয়ে একটা গ্রুপের যে 5টি ওয়ার্ল্ড ব্যাংকের 5টি গ্রুপ আছে, 5টি ব্যাংক নিয়ে গ্রুপ, এই গ্রুপ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটাকে বলা হয়, সেই বিশ্ব ব্যাংক গ্রুপ এক কথায়, সেটা হচ্ছে গিয়ে মেগা একটা এটার অংশ। এবার সে UNCTAD, এইটা হচ্ছে আপনার বিশ্ব যে বিনিয়োগ হয় সেটা প্রকাশ করে। আরেকটা তথ্য আপনাদের মনে করে দিচ্ছি, যে বিশ্বে যে মানব উন্নয়ন রিপোর্ট সেটা হচ্ছে UNDP প্রকাশ করে। তাহলে এটা মনে রাখতে পারেন।
আমার এটার পূর্ণরূপটা হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন কিসের অন ট্রেড অ্যান্ড এ দ্বারা অ্যান্ড ডিতে দ্বারা ডেভেলপমেন্ট। এবার হচ্ছে এটা তো জানেন মিডিয়াকে পূর্ণরূপ আপনারা জানেন মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট জিতে গ্যারান্টি এতে এজেন্সি। মিডিয়া আমার যতদূর মনে হচ্ছে 1928 সালে গঠিত হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে। এরপর হচ্ছে এইটা মনে রাখতে পারেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা গঠিত হয়েছিল কত সালে? 1995 সালের পহেলা জুলাই, মেবি পহেলা জুলাই। এটা বাংলাদেশ কিন্তু এই 1995 সালে এটার সদস্যপদ লাভ করেছিল। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখে নেবেন। যেটা হচ্ছে আপনার এই 1995 সালে পহেলা জুলাই না যেন জানুয়ারি, আপনার সম্ভবত পহেলা জানুয়ারি সম্ভবত হবে, হ্যাঁ পহেলা জানুয়ারি এরকমই, আমি জুলাই বলেছিলাম। এটা মনে রাখবেন যে 1995 সালে পহেলা জানুয়ারি মানে একদম বছরের শুরুতেই এটা আত্মপ্রকাশ করে। আর এখানে বাংলাদেশ ওই দিনই মূলত সদস্যপদ লাভ করে। আর এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এইটার আগে ছিল হচ্ছে গ্যাট, GATT, আপনারা অনেকেই জানেন এটা সম্পর্কে। জেনারেল এগ্রিমেন্ট, ওই গ্যাটের পূর্ণরূপ, জিতে জেনারেল, এতে এগ্রিমেন্ট, অন টিতে হচ্ছে টেরিফ অ্যান্ড ট্রেড, এটা মনে রাখতে পারেন। তো এই ছিল এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি উপকৃত হবেন। এরপর দেখুন হচ্ছে দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? আমরা জানি আমাদের ওই ঠান্ডা সবসময় কোন মাসে বেশি পড়ে, এই কয়েকদিন আগে যে অনেক ঠান্ডা পড়ে গেল জানুয়ারি মাসে, তেমনি দক্ষিণ গোলার্ধে এই জানুয়ারি মাসে, বিশেষ করে অস্ট্রেলিয়া এই জানুয়ারিতে প্রচুর গরম থাকে। তো দক্ষিণ গোলার্ধে হচ্ছে কি এই জানুয়ারিতে প্রচুর গরম থাকে, তো এটা মনে রাখবেন। এরপর হচ্ছে গিয়ে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে গিয়ে 22 ফেব্রুয়ারি 1974 সালে। আমরা জানি এই সময়কালে ওআইসি সম্মেলন চলছিল। এখন ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করবে না যদি আপনার পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দেয়। তো এই জন্য ওই দিন 22 তারিখ হচ্ছে স্বীকৃতি দেয়, 23 তারিখ হচ্ছে গিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে যোগদান করেছিল। আপনারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার দ্বিতীয় সম্মেলন ছিল আমার যতদূর মনে আছে, এই যে ওআইসির দ্বিতীয় সম্মেলন ছিল 1974 সালের 23 আর 24 তারিখ। আর ওই 23-24 তারিখ গিয়েছেন মাত্র বঙ্গবন্ধু যে স্বীকৃতি দিয়েছে এই জন্য। এটা ছিল দ্বিতীয় সম্মেলন। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়? দেখেন এখানে অপশন আছে 7 মে, 14 মে, 21 মে, আর একটা হচ্ছে 17 মে। তো এখান থেকে অবশ্যই 17 মে। তো আরও কিছু দিবস সম্পর্কে আমি আপনাদের বলছি, তা হচ্ছে আপনারা জানেন যে সংবিধান দিবস হচ্ছে গিয়া 4 নভেম্বর। আর একটা বিষয় মনে রাখতে পারেন, সেটা হচ্ছে মুজিবনগর দিবস আপনার কত তারিখ, সেটা হচ্ছে গিয়া 17 এপ্রিল। আরও এখানে বলা যেতে পারে মুজিবনগর দিবস, মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়েছিল? 1971 সালের 10 এপ্রিল, এবং 17 এপ্রিল হচ্ছে গিয়া শপথ গ্রহণ করেছিল। এই কৌশলে মনে রাখতে পারেন। কয়েকটা মে মাসের কিছু যেমন আপনার দিবসের সম্পর্কে আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে আপনারা জানেন যে রেড ক্রস দিবস হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া 8ই মে। রেড ক্রস দিবস 8ই মে। আর একটা হচ্ছে কি বিশ্ব তামাক মুক্ত দিবস, এটা অনেক পরীক্ষায় এসছে। রেড ক্রস দিবসও তো অনেক সময় এসেছে। তো বিশ্ব তামাক মুক্ত দিবস কত তারিখ? এটা হচ্ছে গিয়া 31 মে। এটা কিন্তু পরীক্ষায় এসছে, অনেকগুলো পরীক্ষায় এসছে। আপনারা জানেন যে এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে। আমি আরও কয়েকটা দিবসের নাম মনে করে দিচ্ছি, যেমন মানবাধিকার দিবস, আপনারা জানেন বিশেষ পরীক্ষা কিন্তু এসছে, বারবার অনেক পরীক্ষা এসছে, 10 ডিসেম্বর। এছাড়া আরও বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, আপনারা জানেন যে 15 সেপ্টেম্বর কী দিবস? বিশ্ব গণতন্ত্র দিবস, 15 সেপ্টেম্বর। এটা কিন্তু বারবার অনেক বিশেষ পরীক্ষা এসছে, অনেক পরীক্ষায় এসছে, এটা কিন্তু মনে রাখতে পারবেন। আরও কিছু প্রশ্ন যেমন আপনার কাছে বিশেষ পরীক্ষা এসেছিল বিশ্ব প্রাণী দিবস। বিশ্ব প্রাণী দিবস কত তারিখ? 4 অক্টোবর। আপনার বিগত বিশেষ পরীক্ষায় এটা এসেছিল, আগামী যে কোনো পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে গিয়ে আপনার এই মে মাসের 1 মে বিশ্ব শ্রমিক দিবস, এটা তো জানেন। মে মাসের কথা যেহেতু আমরা আলোচনা করছি, এখানে প্রশ্নটার মধ্যে মে মাসের কথা আছে।
এই হচ্ছে গিয়া আরেকটা বিশেষ পরীক্ষায় এসছে। আর এই কোশ্চেনটা কতবার যে পরীক্ষায় এসছে এর কোনো হিসেব নেই। যেমন যেমন হচ্ছে গিয়া বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এই ইটা কোশ্চেনটা অগণিতবার এসছে, এটা বারবার এসছে, আরও আসবে, মনে রাখবেন। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আপনারা দিবস সম্পর্কে আরও বিস্তারিত অনেকেই অনেক কিছু জানেন, সেগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিশ্ব আরেকটা এই যে কিছুদিন আগে পরীক্ষা এসছে আমি দেখছি, বিশ্ব বন দিবস কত তারিখ? এটা হচ্ছে কি আপনার বিশ্ব বন দিবস 21শে মার্চ। আরও একটা প্রশ্ন আমি দেখেছিলাম যে বিশ্ব আবহাওয়া দিবস, আবহাওয়া দিবস হচ্ছে কিয়া, এটা হচ্ছে আপনার 23 মার্চ। হ্যাঁ, 23 মার্চ। এগুলো হচ্ছে গিয়া মনে রাখবেন। আর স্মার্ট দিবস, স্মার্ট বাংলাদেশ দিবস, এটা কিন্তু বর্তমানে আগে ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল দিবস নামে পরিচিত, এখন স্মার্ট দিবস। স্মার্ট দিবস স্মার্ট বাংলাদেশের সম্পর্কে সম্পৃক্ত করে স্মার্ট দিবসকে করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে গিয়া, এটা হচ্ছে 12 ডিসেম্বর, এটা মনে রাখবেন। এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন দিবস দিয়ে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, তো সেই জন্য আমি এই বিষয়টা আলোচনা করলাম। নিউজিল্যান্ডের রাজধানী কোনটি? দেখেন এখানে আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী, ওয়েলিংটন এটা হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী, ম্যানিলা হচ্ছে কি ফিলিপাইনের রাজধানী। এরপর হচ্ছে দ্য কমোডো ড্রাগন আর ফাউন্টেন, মানে কমোডো ড্রাগন একটা সাপ, এই সাপটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে ইন্দোনেশিয়ায়। আর এখান থেকে মনে রাখুন ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। আর এই ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব আসিয়ানের একটি সদস্য। এবার হচ্ছে গিয়া সাউথ আফ্রিকা। দেখেন সাউথ আফ্রিকায় 15তম ব্রিক্স সম্মেলন হয়েছিল, সেখানে 6টি রাষ্ট্রের অনুমোদন দেওয়া হয়েছিল ব্রিক্সে, কিন্তু আর্জেন্টিনা যোগদান না করাতে 6টি রাষ্ট্র এই 2024 সালের 1 জানুয়ারি থেকে ব্রিক্সের সদস্যপদ হয়েছে। এজন্য ব্রিক্সের বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে আপনার 10টি। এবার আছে মালদ্বীপস। মালদ্বীপস হচ্ছে কি আমাদের দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। আর আপনারা জানেন যে সার্কভুক্ত যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে এই মালদ্বীপস। এবং এছাড়া যাই হোক, এই মালদ্বীপ সম্পর্কে আর কিছু বলা যেতে পারে, যেমন আপনারা জানেন এই মালদ্বীপে হচ্ছে 2020 একটা প্রশ্ন এসেছিল 2009 সালে, যে তারা সমুদ্রের তলদেশে তারা বৈঠক করেছিল কিসের জন্য? যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে পরবর্তী প্রজন্ম বা রাষ্ট্র বিশ্ব কতটা ক্ষতির মুখে পড়তে পারে, মালদ্বীপও কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এটা বোঝানোর জন্য এই মালদ্বীপ। তো এশিয়ায় যে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র হচ্ছে এই মালদ্বীপ। এবং আরও এখান থেকে তার সম্পর্কে তথ্য জানা যেতে পারে, যেমন আপনার এই মালদ্বীপকে মূলত, মালদ্বীপ হচ্ছে কি এশিয়ায় যতগুলো আমাদের রাষ্ট্র রয়েছে দক্ষিণ এশিয়ায় তার মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে কি এই মালদ্বীপে। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখেন ভুটান। ভুটানের কথা প্রথম আসলেই সেখানে মনে পড়ে যায় যে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। ভূমিকম্পের দেশ বলা হয়, দুঃখিত, ভূমিকম্প হচ্ছে জাপান ভূমিকম্পের দেশ, আর বজ্রপাতের দেশ হচ্ছে কি মূলত এই ভুটান। এবং এখান থেকে আরেকটা কথা মনে করা যেতে পারে, যেমন ভুটানের আপনার মুদ্রার যে নাম, ভুটানের যে মুদ্রার নাম হচ্ছে গোল্ট্রাম, এটা মনে রাখতে পারেন। এই কিন্তু বারবার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে বারবার ঘুরে ফিরে। মুদ্রার কথা যখন উঠলই তখন মালদ্বীপের যে মুদ্রা সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন কি রুপি। এই রুপিয়া এটা হচ্ছে মালদ্বীপের মুদ্রা। যাই হোক, তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনি পুরো ভিডিওটা সুন্দরভাবে সমাপ্ত করতে পারলে আপনার আন্তর্জাতিক বিষয়ে বলি আপনার আশা করি অনেকটাই প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি সাথে থাকবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। এরপর দেখুন দ্য ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি,
সিপিডিসি যেটাকে বলা হয় বাংলাদেশের লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি নামে রূপান্তরিত হয়ে মিডল ইনকাম কান্ট্রিতে যাওয়ার জন্য সুপারিশ করে। মানে আমাদের লেস্ট স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আমাদের মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়ে যাওয়ার জন্য আমাদের সুপারিশ করা হয়। সেটা দেখেন, এটা হচ্ছে 2021 সালে ফেব্রুয়ারিতে। আর একটা কথা মনে রাখতে পারেন, আমরা যদি উন্নয়নশীল এলডিসি থেকে বের হতে চাই, এলডিসি থেকে বের হতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অলরেডি সুপারিশ পেয়েছি 2021 সালে, কিন্তু আমাদের বের হতে হলে আমাদের 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা মনে রাখুন। এছাড়া আপনার আরেকটা কথা হচ্ছে, এই এলডিসির প্রথম যে তালিকা অন্তর্ভুক্ত করা, এটা শুরু হয় কত সালে? 1971 সালে। আর এই তালিকায় আমরা বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছিলাম 1975 সালে। এক কথায় মনে রাখতে পারেন যে বঙ্গবন্ধুকে 1975 সালে মেরে ফেলেছিল, হত্যা করেছিল সপরিবারে। ওই 75 সালেই বাংলাদেশ এলডিসিতে যোগদান করেছিল। আপনারা জানেন যে এলডিসিতে বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 45টি, আগে ছিল 47টি। সেখান থেকে আমাদের বাংলাদেশ বের হয়েছে, আর হয়তো বা নেপাল, দক্ষিণ এশিয়ারই দুইটা দেশ আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশ আর নেপাল। নেপাল না যেন ভুটান, নেপালই হবে। তো এই দুইটি দেশ বের হওয়ার জন্য সুপারিশ পেয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। তাহলে বর্তমানে এলডিসির সদস্য হচ্ছে গিয়া 45টি। ফরমোজার বর্তমান নাম কি? তাইওয়ান। মনে রাখুন, ফরমোজার বর্তমান তাইওয়ান। এবার হচ্ছে গিয়ে থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজধানীর নাম মনে রাখতে পারেন, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, বিভিন্ন পরীক্ষায় আসে। আর এইটার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম কতবার যে পরীক্ষায় এসছে তার কোনো শেষ নেই, অগণিত পরীক্ষায় এসছে। তো এটা হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে গিয়া বাথ, এটা মনে রাখতে পারেন। আর পোল্যান্ডের মুদ্রার নাম কি? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসছে, অনেকবার এসছে। পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ওয়ার্স। ওয়ারস যেটাকে বলা হয়, সে ওয়ার্স অনেকে বিভিন্নভাবে বলে। পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ওয়ার্স, ওয়ারস বা ওয়ার্স, ঠিক আছে? আপনি ওয়ার্স বলা হয় পোল্যান্ডের মুদ্রার রাজধানীর নাম। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে। আর থাইল্যান্ডকে মুক্ত ভূমি বলা হয় কিসের জন্য? শ্যাম দেশ নামে পরিচিত, কারণ এরা কখনোই অন্য দেশের উপনিবেশ হয়নি, বা শ্বেত হস্তিকার দেশ বলা হয় এই থাইল্যান্ডকে। তো এখান থেকে কিছু তথ্য দিয়ে দিলাম আপনাদের। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন যে বেলিজের পূর্ব নাম কি? এটা হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস। এবার দেখতে পাচ্ছেন ওয়াটার গেট কি? ওয়াটার গেট হচ্ছে একটি বাণিজ্যিক ভবন, এটা মনে রাখবেন। ওয়াটার গেট হচ্ছে একটি বাণিজ্যিক ভবন। এই ওয়াটার গেট হচ্ছে ওয়াশিংটনে, আমেরিকায় অবস্থিত। এবার দেখতে পাচ্ছেন যে মুক্ত গণমাধ্যম সূচক 2021। এখানে 2021 না, আমি এখানে 2023 দেই, ঠিক আছে? 23 হয়ে গেছে, তো 2023। তো এখানে হচ্ছে বাংলাদেশ কততম গণমাধ্যম সূচকে? আমরা জানি বাংলাদেশ আগে ছিল 2022 সালে যেটা ছিল ওইটাই ছিল 162তম, আর এখন বর্তমানে হয়েছে সেটা হচ্ছে আমরা 163। আপনার 163 বর্তমানে আমরা মুক্ত গণমাধ্যম সূচকে 163। আর মুক্ত গণমাধ্যম সূচকে সর্বোচ্চ হচ্ছে কি? নরওয়ে। সর্বোচ্চ হচ্ছে নরওয়ে, এটা মনে রাখুন, নরওয়ে। এই হচ্ছে মুক্ত গণমাধ্যম। এছাড়া সূচক সম্পর্কে যখন কথাই এসেছে, তখন আমরা যে প্রবাসী আয় সূচকে বর্তমানে আমরা কততম সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এছাড়া আসতে পারে প্রবাসী আয় সূচকে সর্বোচ্চ কোনটা। তো প্রবাসী আয় সূচক হচ্ছে সর্বোচ্চ হচ্ছে গিয়া ভারত। আর আমরা হচ্ছি আগে ছিল নবম, এখন হচ্ছে আমরা সপ্তম। এছাড়া আরও কিছু প্রশ্ন, যেমন আমরা মানব উন্নয়ন সূচকে আমরা কত, এটা আপনারা একটু বের করে নেবেন। তো আমার মনে যেটা পড়ে 129তম মানব উন্নয়ন সূচকে, তো সেটা অবশ্য এটাই হবে হয়তো 129তম। আর এছাড়া আপনি আরেকটা হচ্ছে বৈশ্বিক অর্থনীতির সূচকে আমরা কততম বৃহৎ অর্থনীতির রাষ্ট্র? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা 35তম। এটা কিন্তু আমাদের
ডেভেলপ আমরা প্রোগ্রেস হয়েছে আমাদের, আমরা হচ্ছে এখন 35তম। এটা মনে রাখতে পারেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তারপরে শান্তি সূচকে কোন রাষ্ট্র সবচেয়ে এগিয়ে, 23 সালে যে সূচকটা সেটা হচ্ছে আইসল্যান্ড এগিয়ে, আর বাংলাদেশ ছিল 88তম। এগুলো মনে রাখতে পারেন। আরও এর সাথে আপনারা যে সন্ত্রাস সূচক, এটা কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছিল, সন্ত্রাস সূচকে একটা, তাহলে বৈশ্বিক সন্ত্রাস সূচকে কোন দেশ 1 নম্বরে, সেটা হচ্ছে আফগানিস্তান। এটা কিন্তু মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর হচ্ছে এখান থেকে তেমন বেশি আর গুরুত্বপূর্ণ আমি সূচক দেখছি না, তবে আপনারা আরও অনেক সূচক পড়ে নিতে পারবেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো যে মেজর যে প্রশ্নগুলো যেখান থেকে আসে আমি সেরকম কিছু আলোচনা করলাম। এখানে দেখতে পাচ্ছেন কোন নদীর তীরে 4টি দেশের রাজধানী শহর। দেখেন এখানে অনেকগুলো নদী আছে। টেমস হচ্ছে গিয়া ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের, এখানে যুক্তরাজ্যে আপনারা এই টেমস নদীর নাম অনেকবার শুনেছেন। এবার হচ্ছে বলগা, ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে এই বলগা। এছাড়া আমাজন দেখতে পাচ্ছেন, এই আমাজন হচ্ছে আপনারা জানেন সবচেয়ে প্রশস্ততম মানে সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে এই আমাজন। সবচেয়ে প্রশস্ত এবং বৃহৎ নদী যদি কোনো প্রশ্নে পরীক্ষায় এসে থাকে তাহলে উত্তর হবে এই আমাজন। তো আমরা এখানে কয়টা, তো কোনোটাই এটা, তাহলে আমাদের হচ্ছে 4টি দেশের রাজধানী শহর এই দানিউব নদীর তীরে অবস্থিত। যেমন তার মধ্যে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, তারপর আছে হাঙ্গেরি আছে, আপনারা মানচিত্র দেখলে বুঝতে পারবেন হাঙ্গেরি আছে। হাঙ্গেরি রাজধানী হচ্ছে বুদাপেস্ট। পরীক্ষা আসে কিন্তু এখান থেকে বারবার আসে, অস্ট্রিয়ার রাজধানী কি এগুলো তো আসে, হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট এটাও আসে। আর হচ্ছে গিয়া আর একটা শহর রাষ্ট্র আছে, সেটা হচ্ছে স্লোভাকিয়া। এইরকম 4টি রাষ্ট্র হচ্ছে গিয়া ওখানে অবস্থিত। 4টি রাষ্ট্রের রাজধানী এই দানিউব নদীর তীরে, এই দানিউব নদীর তীরে এই 4টি দেশের এই 4টি দেশের রাজধানী। এরপর দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে। ইতিপূর্বে আমি অনেকগুলো আপনাদের দিবস নিয়ে কথা বলেছি, একটা কোশ্চেন এসেছিল সেই রিলেটেড। তো এখানে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে, 28শে মে হচ্ছে গিয়া। এর সাথে দেখেন এখান থেকে আমি আরও এর আগে বলেছিলাম বিশ্ব তামাক মুক্ত দিবস হচ্ছে গিয়ে কত তারিখ, 31শে মে, এবং শ্রমিক দিবস 1 মে, আর রেড ক্রস দিবস বিভিন্ন পরীক্ষায় এসছে সেটা হচ্ছে 8 মে। তো মে থেকে এইরকম কোশ্চেন আসলে আপনি এরকমে আসতে পারে, এই যে প্রশ্নটা এসছে তা এছাড়া আমি যেগুলো বললাম। এবার দেখেন বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয়। বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হচ্ছে গিয়ে 29 জুলাই। এই জুলাই মাস যখন আসছে তখন আমার আরেকটা প্রশ্ন মনে পড়েছে, সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11ই জুলাই, এটা মনে রাখবেন। আর এখানে জুন মাস, জুনের কথা যেহেতু দেখছি, তো এখান থেকে একটা প্রশ্ন মনে করা যায় যে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ, এটা বারবার পরীক্ষা এসছে 5 জুন। এবার হচ্ছে এপ্রিল মাস, এপ্রিলের কথা মনে পড়লে একটা প্রশ্ন সবারই মনে পড়ে যে মুজিবনগর দিবস কত তারিখ, সেটা হচ্ছে 10 এপ্রিল না 17 এপ্রিল, সেটা হচ্ছে 17 এপ্রিল। আর একটা প্রশ্ন কিন্তু এই এপ্রিল মাস থেকে বারবার আসে, সেই প্রশ্নটা কি আপনার আশা করি অনেকেই পারেন, যে ধরিত্রী দিবস কত তারিখ, 22 এপ্রিল। আচ্ছা, এখানে 29 মে বিশ্ব শান্তিরক্ষী দিবস সম্ভবত, আমার মনে পড়ছে এটাই। কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে, আমরা জানি এটা হচ্ছে মহস্থানগড়, বাংলাদেশ। আর এই মহস্থানগড় আপনারা জানেন পুন্ড্রবর্ধন, আপনারা জানেন এই পুন্ড্রবর্ধন যে 7টি আমাদের
কয়েকটি পূর্ব মানে এর আগের অঞ্চলগুলো যে অনেকগুলো জনপদে বিভক্ত ছিল তার মধ্যে কিন্তু এই মহাস্থানগড়ের পুন্ড্রবর্ধন ছিল। এটা সবচেয়ে প্রাচীন একটা জনপদ ছিল, এটা মনে রাখতে পারেন। আর এই মহেঞ্জোদারো তো আপনার জানেন সিন্ধু সভ্যতার অংশ, হরপ্পা মহেঞ্জোদারো এগুলো মনে রাখতে পারেন। আর সার্ক হিসেবে যেহেতু প্রশ্ন এসেছে, সার্ক আপনারা জানেন সার্ক গঠিত হয়েছিল কত সালে? এটা গঠিত হয়েছিল 1900 আপনারা জানেন বলেন, আশা করি উত্তর নিজেরাই জানেন, 1985 সালে। এবার এই সার্কের মূলত রাষ্ট্র কয়টি? এটা রাষ্ট্র হচ্ছে 8টি। এই সার্ক থেকে কিন্তু এটা আঞ্চলিক সংগঠন, এটা মনে রাখবেন। এ থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে। এই সার্ক থেকে আমি আরও প্রশ্ন মনে করাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন সার্কের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে নেপালের কাঠমান্ডু। আর এই সার্ক থেকে আরেকটা প্রশ্ন বারবার এসে থাকে, অনেক পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে নয়াদিল্লি। আর হচ্ছে এখান থেকে আরও প্রশ্ন এসে থাকে, মানে এখান থেকে আপনারা জেনে থাকেন যেমন দুইটা চুক্তি আছে, যেমন বাণিজ্যিক চুক্তি আপনারা অনেক সময় পরীক্ষায় এসে থাকে, যেমন সাপটা আর একটা হচ্ছে সাফটা। এই সাপটা আর সাফটা দুইটা কিন্তু কাছাকাছি। তো সাফটা এটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এইটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা 93, আর কার্যকর ছিল 95। পরবর্তীতে আরেকটা হয়েছিল সাফটা, সার্ক না, এটা হচ্ছে সাউথ ফ্রি ট্রেড এরিয়া। এটা হচ্ছে 2004 সালে স্বাক্ষরিত হয়, 6 সালে কার্যকর হয়েছিল। এই সার্ক বিষয়ে মোটামুটি কিছু প্রশ্ন আপনাদের মনে করিয়ে দিলাম। এছাড়া আরও কিছু কৃষি কেন্দ্র আছে বাংলাদেশে, এটা কিন্তু আর এটাকে মনে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সেটা হচ্ছে একটা পরীক্ষায় বারবার এসেছে একটা প্রশ্ন, যেমন সার্কে কোন বিষয়টা আলোচনা করা হয় না? যেমন দ্বিপক্ষীয় বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয় না। আরেকটা কথা মনে রাখতে পারেন, সার্কে হচ্ছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয় সম্পর্কে আমি কিছু তথ্য দিয়ে দিলাম, তো এগুলো মনে রাখবেন। পরীক্ষায় আসার মতন একটা কতগুলো টপিক আমি বললাম, তো মনে রাখবেন। যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে সেইগুলো আমি কিন্তু আপনাদের বলে দিলাম। এবার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? আপনারা অনেকেই জানেন কে ছিলেন প্রধানমন্ত্রী। সেটা হচ্ছে অ্যাটলি, চার্চিল, চেম্বারলেন। এই চেম্বারলেন ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে, এরপরে পরবর্তীতে ছিল উইনস্টন চার্চিল। আর এখান থেকে আরেকটু মনে করতে পারি আমরা, আমেরিকার প্রেসিডেন্ট তখন কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। হ্যাঁ, অবশ্য আমার জানা মতে ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। আরেকটা প্রশ্ন, আপনি আরও একজন প্রেসিডেন্ট ছিল আমেরিকার, তার নাম হচ্ছে ট্রুম্যান। ওই যে ট্রুম্যান ডক্টরিন চালু করেছিল, সেটা হচ্ছে গিয়ে ওই ট্রুম্যান। এগুলো মনে রাখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনারা যেমন আমি আমেরিকার কথাও বললাম আর আপনার ব্রিটেনের কথাও বললাম, কারা ছিল তখন রাষ্ট্রপ্রধান। রাশিয়া তখন তো ছিল সোভিয়েত ইউনিয়নের কে প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল? তো অবশ্যই অনেকে জানেন, সে হচ্ছে জোসেফ স্টালিন। তো অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিও দেখছেন, এবং আশা করি সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপর হচ্ছে জাতিসংঘের এসডিজি কবে গৃহীত হয়? এখান থেকে আপনারা জানেন, দেখেন 2015 সালে কিন্তু অনেকেই আমরা জানি যে এইটা হবে, কিন্তু এখানে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সঠিক উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 2015। 25 সেপ্টেম্বর 2015। আর তবে এখান থেকে আরেকটা তথ্য আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে জাতিসংঘ এর কয়টি হচ্ছে গিয়া লক্ষ্য, লক্ষ্য হচ্ছে গিয়া 17টি। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম লক্ষ্যটা হচ্ছে কি? প্রথম লক্ষ্যটা হচ্ছে দারিদ্র নির্মূল। তো এসডিজি থেকে এই প্রশ্নগুলো বারবার এসে থাকে, তো আপনারা এগুলো মনে রাখবেন।
আচ্ছা, যাই হোক, জাতিসংঘ থেকে আর কিছু প্রশ্ন। আমরা জাতিসংঘের সদর দপ্তর কোথায়? এটা আমেরিকার। আমরা জানি অবশ্যই আমেরিকার কোথায়, সেটা হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা, জাতিসংঘের আরেকটা প্রশ্ন বারবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে আপনার জাতিসংঘ দিবস কত তারিখ? এটা হচ্ছে 24 অক্টোবর। আপনারা জানেন, কারণ এই 24 অক্টোবর 1945 সালে এই জাতিসংঘ এটা কার্যকর হয়, জাতিসংঘ সনদ কার্যকর হয়। আর হচ্ছে আপনার আরেকটা আহ, কথা হচ্ছে, জাতিসংঘ 24 অক্টোবর 1945 থেকে মূলত কার্যকর হয়। তখন কয়টা রাষ্ট্র ছিল প্রতিষ্ঠাকালীন? এইটা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে। এটা কি ছিল আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়া আপনার কয়টা ছিল 51টা রাষ্ট্র ছিল। আরও হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে মোটামুটি একটু তথ্য। আর পরীক্ষায় যেমন আমরা এখানে যদি আরেকটা কথা বলতে যাই, তো বলতে গেলে বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে। তার বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল কত সালে? এটা হচ্ছে আমার 17 সেপ্টেম্বর কত সালে? 17 সেপ্টেম্বর 1974 সালে। এটা মনে রাখবেন। আর বাংলাদেশ কততম সদস্য ছিল? 136তম সদস্য ছিল। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো এই হচ্ছে মোটামুটি জাতিসংঘ থেকে কয়েকটা প্রশ্ন করলাম। আরেকটা কথা মনে রাখতে পারেন, জাতিসংঘে মূলত সদস্য সংখ্যা কতটি ছিল? তো 193টা। আমরা বাংলাদেশ 136তম, এইটা মনে রাখবেন। আর বাংলাদেশ যে ওই আপনার সদস্যপদ লাভ করছিল, সেইটা হচ্ছে গিয়া এই বাংলাদেশ কততম অধিবেশন ছিল? 29তম। এই প্রশ্নটা। তারপর আরেকটা কথা আপনারা মনে রাখতে পারেন এখান থেকে, গত বিসিএসে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে জাতিসংঘের সাধারণ অধিবেশন মূলত কখন বসে? এরকম আপনারা পেয়ে থাকবেন প্রশ্নটা। সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই যে অধিবেশন বসে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা মনে রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদান করে? এই জোট নিরপেক্ষ আন্দোলন মানে হচ্ছে ন্যাম। এই ন্যাম নিয়ে কথা বলবো পরে, একটু আগে এখানে জেনে নিই এটা কত সালে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই বেলগ্রেড আছে, নয়াদিল্লি আছে, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, মিশরের রাজধানী হচ্ছে কায়রো, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়া আলজিয়ার্স। এখানে আলজিয়ার্স আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজেরিয়ার্স। এখানে হচ্ছে 1973 সালে যোগদান করে। তো এখান থেকে আমি আরেকটা প্রশ্ন আপনাদের কথা বলছি, ন্যামের কথা এসেছিল। ন্যামে বর্তমান নন অ্যালাইন মুভমেন্ট এটার নাম। তো এটার আপনার সদস্য সংখ্যা বর্তমান কত? 120। আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যেমন এই যে আলজিয়ার্সে দেখেন, আপনি কোনো ব্যাখ্যায় কিন্তু এটা পাবেন না। তো আপনি 1973 সালে যে আলজিয়ার্সে বঙ্গবন্ধু যোগদান করে, এই যে ন্যামের এটা কততম সম্মেলন ছিল? এটা কিন্তু এরকম কিন্তু প্রশ্ন আসে। আপনি দেখেন যে গত বিসিএসে প্রশ্ন এসেছিল বঙ্গবন্ধু ওয়াইসির কততম সম্মেলনে, এর আগে বিসিএসে প্রশ্ন এসেছিল 2য় সম্মেলনে। এরপরে তাহলে এই যে ন্যামে যে যোগদান করেছে এইটার কততম সম্মেলন ছিল? এইটা হচ্ছে গিয়া আপনার চতুর্থ সম্মেলনে। মনে রাখবেন, চতুর্থ সম্মেলনে এই ছিল। এরপরে এখানে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায়? এই কঙ্গো হচ্ছে গিয়া আপনার, দুঃখিত আপনার প্রশ্নটা দেখা যাচ্ছে না। গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায়? এটা হচ্ছে আপনারা দেখেন লুসাকা আছে। এই লুসাকা হচ্ছে কি জাম্বিয়ার রাজধানী। লুয়ান্ডা আছে, এরপরে আছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। আর এই কিনশাসা হচ্ছে কি আপনার এই গণতান্ত্রিক কঙ্গো। এই কঙ্গো হচ্ছে আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। এবার হচ্ছে মালবো মানে কোথার রাজধানী? মালবো হচ্ছে গিয়ে নিরীক্ষীয় গিনির রাজধানী। এগুলো মনে রাখবেন। এবার হচ্ছে এখানে দেখেন, অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পান কোন সালে? এটা হচ্ছে এখানে যে কয়টা অপশন আছে কোনোটাই না, সে উত্তর হবে 1912 আছে। 1912 সালে। দেখি তো একটু, হ্যাঁ 1912 সালে। আমরা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এটা দেখুন 1912 সালে। এটা হচ্ছে কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে চীন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন
আর এখানে দেখেন যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে ভুট্টো উৎপাদনে এবং রপ্তানিতে শীর্ষ। আর চীনে আরও কিছু উৎপাদনে শীর্ষ, আমি সেটা বলে দিচ্ছি, যেমন তারা আপনার তিল উৎপাদনে শীর্ষ, এরপর হচ্ছে আপনাদের লোহা উৎপাদনে শীর্ষ, গম উৎপাদনে বর্তমানে যে সাম্প্রতিক তথ্য আছে, গম উৎপাদনে শীর্ষ হচ্ছে গিয়ে চীন। আর একটা কথা মনে রাখবেন, গম রপ্তানিতে কিন্তু শীর্ষ হচ্ছে গিয়ে এখানে রাশিয়া দেয়া নেই, রাশিয়া। আর আমদানিতে গম সবচেয়ে বেশি আমদানি করেছে মিশর। যেমন দেখেন না, ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ বেঁধেছিল, তারপর হচ্ছে গম কিন্তু রপ্তানি হওয়ার পরে প্রথম চালানি কিন্তু মিশরে চলে গিয়েছিল। এজন্য গম আমদানিতে শীর্ষ হচ্ছে মিশর, এটা মনে রাখবেন। আর হচ্ছে এখানে চিলি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু তথ্য। তবে আরেকটা কথা মনে রাখতে পারেন এখান থেকে, যেমন ভারতের কথা যদি আমরা বলি, ভারতের কথা একটা প্রশ্ন আছে, ভারত। এই ভারতের একটা প্রশ্ন কিন্তু আমরা মনে রাখতে পারি, এই ভারত কিন্তু চাল রপ্তানিতে শীর্ষ, এটা কিন্তু মনে রাখবেন, চাল রপ্তানিতে শীর্ষ। এ ব্রিফ হিস্ট্রি, সংক্ষিপ্ত ইতিহাস অফ 7 কিলিংস, 7জন হত্যার যে একটা সংক্ষিপ্ত ইতিহাস, এই বইটা কে লিখেছে? এটা লিখেছে মার্লন জেমস, মনে রাখতে পারেন মার্লন জেমস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসার উপযোগী। এরপর দেখেন যে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কি? এটা হচ্ছে, বলেন তো কে? আরতি সেনগুপ্ত, উনি হচ্ছে ভারতের। আর ইংলিশ চ্যানেল অতিক্রমকারী যেমন বাঙালি, প্রথম বাঙালি কে? এটা আপনারা অনেকেই জানেন। আমার যতদূর মনে পড়ছে ব্রজেন দাস সম্ভবত, যে আপনারা মিলিয়ে নিতে পারেন। এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ব্রিফ আনসার্স টু দ্য বিগ কোশ্চেন্স। স্টপ করে তারপর দেখবেন যে আপনি পারেন কিনা, ভিডিও পজ করে। তো দেখেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে উত্তর হচ্ছে স্টিফেন হকিং। এই যে স্টিফেন হকিং হচ্ছে উত্তর। আর একটা স্টিফেন হকিংয়ের একটা বই আছে, যেটা পরীক্ষায় এসেছিল, বিসিএস পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এসেছে, যেমন আ ব্রিফ হিস্টোরি অফ টাইম। একটু আগে কিন্তু একটা বই পড়েছিলাম, আ ব্রিফ হিস্টোরি অফ কিলিংস, এইটা কি লেখক একটু আগে আলোচনা করেছি। আর এবার দেখেন আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এই বইটা কিন্তু স্টিফেন হকিংয়ের। উনি একজন পদার্থবিদ ছিলেন, এটা আপনারা অনেকেই জানেন। কিন্তু ব্রিটেনের একজন ব্রিটিশ পদার্থবিদ, ওনার লেখনী থেকে কিন্তু বারবার প্রশ্ন এসে থাকে। তারপর বিজ্ঞানে ওনার আরেকটা প্রশ্ন আছে, যেমন আপনারা জানেন যে উনি যে বিগ ব্যাং, এটার হচ্ছে মূলত ব্যাখ্যা প্রদান করেছিল উনি। আর বিগ ব্যাংয়ের প্রবক্তা হচ্ছে জি ল্যামেটার, এটা মনে রাখবো। আর উনি কি শুধু ব্যাখ্যা প্রদান করেছে, এই স্টিফেন হকিং। এরপর দেখেন যে সেরেনা উইলিয়ামস কোন খেলার সাথে সম্পৃক্ত? এটা দেখেন, উনি হচ্ছে টেনিস খেলার সাথে, সেরেনা উইলিয়ামস হচ্ছে গিয়ে টেনিস খেলার সাথে সম্পৃক্ত। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট ন্যাশনাল অ্যান্থেম ইন দ্য ওয়ার্ল্ড? সেটা হচ্ছে গিয়ে গ্রিস। এই গ্রিকে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় তাদের জাতীয় সঙ্গীত গ্রিসে। এবার হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? দেখেন এখানে যে ব্রাজিল না, আর্জেন্টিনা না, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, এবার চিলি ও ভেনেজুয়েলা। আর একটা মনে রাখতে পারেন, এই ভেনেজুয়েলা এর উদ্যোগে কিন্তু ওপেক গঠিত হয়েছিল 1960 সালে। তো এটা মনে রাখবেন, আপনাদের একটু তথ্য দিলাম। তো ওপেকের বর্তমানে আপডেট সদস্য হচ্ছে 12টি, আগে সদস্য ছিল আপনার 13টি। অ্যাঙ্গোলা চলে যাওয়ার কারণে সদস্য সংখ্যা হচ্ছে 12টি। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরও এখান থেকে কিছু প্রশ্ন জানা যেতে পারে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন রাষ্ট্র? ভুটান, 6 ডিসেম্বর, কয়েক ঘন্টা পর ভারত দেয়। এরপরে যেমন ইউরোপের প্রথম কোন কান্ট্রি আমাদের স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে অনেকেই জানেন, ইউরোপের দেশ হচ্ছে পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি, কেননা এটা সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছিল। বার্লিন যে দেয়াল দেওয়া হয়েছিল, সেই বার্লিন দেওয়ার কারণে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি দুটি বিভক্ত হওয়ার কারণে পূর্ব জার্মানি কিন্তু সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল।
এই পূর্ব জার্মানি হচ্ছে গিয়ে প্রথম আমাদের স্বীকৃতি দিয়েছিল। তো এই পরীক্ষায় কিন্তু বারবার এসেছে এই প্রশ্নটা, তো এটা মনে রাখবেন। এবার হচ্ছে দোজাংখা কোন দেশের ভাষা? ভুটানের ভাষা। হু ইজ দ্য ফাউন্ডার অফ উইকিপিডিয়া? উইকিপিডিয়ার কে ফাউন্ডার? তিনি হচ্ছে জিমি ওয়ালেস। এটা মনে রাখবেন, জিমি ওয়েলস হচ্ছে গিয়ে আপনার উইকিপিডিয়ার ফাউন্ডার ছিল। এটা উইকিপিডিয়া প্রতিষ্ঠা করা হয় কত সালে? সেটা হয় 2001 সালে। আর একটা প্রশ্ন এখান থেকে কিন্তু মনে রাখতে পারেন, যেমন বারবার এসছে যে বিশেষ পরীক্ষায় এসছে, অন্যান্য পরীক্ষায় বারবার আসে যে ফেসবুক কত সালে এই চালু হয়? 2004 সালে। কে? মার্ক জাকারবার্গ। আর গত বিসিএস একটা প্রশ্ন এসেছিল, ফেসবুকের সদর দপ্তর কোথায়? আপনারা জানেন ক্যালিফোর্নিয়ায় হচ্ছে গিয়ে ফেসবুকের সদর দপ্তর। তো এই কিন্তু বারবার প্রশ্ন আসে। এরপর বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে টুইটার কত সালে চালু হয়েছিল? সেটা হচ্ছে 2006 সালে। আরেকটি তথ্য আপনারা জানেন যে এই টুইটারের সদর দপ্তরটা মনে রাখতে পারেন। টুইটারের সদর দপ্তরটা কোথায়? এটা যেহেতু পরীক্ষা আসে নাই, তবুও মনে রাখা আপনাদের আমরা যদি মনে রাখি তো আশা করি কাজে আসবে। সেটা টুইটারের সদর দপ্তর হচ্ছে গিয়া, এটা অবশ্যই আমেরিকায়। কোথায়? সান ফ্রান্সিসকো শহরে। আর একটা প্রশ্ন কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল, সেটা আপনারা অনেকেই জানেন, যেমন লিঙ্কডইন দিয়ে থেকে একটা প্রশ্ন এসেছিল, আপনারা সেটাও মনে রাখবেন। লিঙ্কডইন মূলত এই সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। ভিডিও আশা করি পরবর্তীতে আবারও আপনাদের সামনে ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটা পুরোটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আর কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন ভিডিও আশা করছেন, যদি কোনো তথ্য যদি সমস্যা থাকে, কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বলবেন কেমন ভিডিও করলে ভালো লাগবে আপনাদের। সকল বিষয়ে আপনারা আমাকে বলে পরামর্শ দিতে পারেন। এরপর হচ্ছে আমার প্রথম ধাপের আন্তর্জাতিক বিষয় বলে একটা প্রশ্ন, মানে আপনার ভিডিও। তো পরবর্তীতে ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।